আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই আয়োজন। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। এসএলএম গ্রুপের বিরুদ্ধে 3300 কোটি টাকা ঋণ জালিয়াতি তদন্তে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তত 7 বার দুই প্রতিষ্ঠানকে চিঠি দিলেও কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে 1.5 বছর আগে অনুসন্ধান শুরু হলেও অগ্রগতি নেই ভয়ঙ্কর নভেম্বর ঋণ জালিয়াতির। এ বিষয়ে গভর্নর জানিয়েছেন, দুদক নয়, এসএলএমকে ধরবে বাংলাদেশ ব্যাংক। 2022 সালের 1 থেকে 17 নভেম্বর ইসলামী ব্যাংক থেকে রাজশাহী নাবিল গ্রুপের 8টি প্রতিষ্ঠানের নামে 2,500 কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে। ভুয়া ঠিকানা ও কাগজে প্রতিষ্ঠানের নামে এসব ঋণের টাকা এসএলএম গ্রুপের সংশ্লিষ্টদের পকেটে ঢোকে। একইভাবে চট্টগ্রাম ভিত্তিক আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে 1000 কোটি টাকা ঋণ নিয়ে লুটপাট করা হয়, যা ব্যাংকপাড়ায় ভয়ঙ্কর নভেম্বর নামে পরিচিত। 2023 সালের শুরুর দিকে ঘটনায় অনুসন্ধানে নামে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। তদন্তের দায়িত্ব পাওয়া কর্মকর্তা বারবার তথ্য চাওয়ায় তাকে কুড়িগ্রামে বদলি করার অভিযোগ রয়েছে। পরবর্তীতে নিয়োগ পাওয়া কর্মকর্তারাও একাধিকবার ঋণের অডিট প্রতিবেদন চেয়ে চিঠি দেয়, তবে এ নিয়ে কোনো উত্তর নেই ব্যাংক সংশ্লিষ্টদের কাছে। আমাদের ব্যাংক লুট করছে, আমরা এটাকে ধরবো। দুদকের দরকার এখানে আছে খুব একটা আমার মনে হয় না। এটা তো ঘুষের কেস না, এটা ইয়ের কেস না, এটা ব্যাংক জালিয়াতির কেস। দুদক সচিব বলছেন, অনুসন্ধানকারী কর্মকর্তা প্রয়োজনে যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে। যারা ইনকোয়ারি করছে তাদের উপর নির্ভর করছে, ঠিক আছে। ওনারা যদি রেসপন্স না পান, পরবর্তী কার্যক্রম তারা কমিশনকে অবহিত করবেন। সেখানেও বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেটা ডিপেন্ড করে যে কার ক্ষেত্রে কখন রেসপন্স পাচ্ছে না, সেটারও একটা সময়সীমা আছে। গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে এ অনুসন্ধানে গতি আসবে বলে আশা করছেন দুদক কর্মকর্তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। রাজনীতিকরণ ও দুর্নীতির কারণে বিপর্যয়ের মুখে দেশের জ্বালানি খাত। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের অভিযোগ, দফায় দফায় দাম বাড়িয়েও শিল্পে গ্যাস সরবরাহ করতে পারছে না সরকার, ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। প্রভাব পড়ছে সামষ্টিক অর্থনীতিতে। দীর্ঘদিন ধরেই দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। কয়েক মাস ধরে এলএনজি সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। কবে নাগাদ সরবরাহ বাড়বে তাও নিশ্চিত নয়। সব মিলে শিগগিরই কাটছে না চলমান গ্যাস সংকট। ফলে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের অদূরদর্শিতা এবং রাজনীতিকরণের কারণে এ খাতে এমন বিপর্যয়। বুধবার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই যে তিতাস, এই যে চুরি হয়, এই গ্যাসের এই চুরিটা যদি কন্টিনিউ করে, আপনারা চিন্তা করেন, আমরা এলএনজি এত এক্সপেন্সিভ ইম্পোর্ট করে আসছি, সেটা চুরি হয়ে যাচ্ছে। এই প্ল্যানগুলো বন্ধ হয়েছিল, দিনের পর দিন বন্ধ রেখে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বা খুব স্বল্প ব্যবহার করে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আসলে দেখা উচিত। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, একদিকে যেমন গ্যাসের সংকট, অন্যদিকে এর সঠিক বন্টনও হয়নি এতদিন। আমি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। 2015 সালে গ্যাসের দাম ছিল 4 টাকা 18 পয়সা ক্যাপটিভি, এবং 2024 এটা এসে দাঁড়িয়েছে 31 টাকা 50 পয়সা। চিনিমিনি খেলা হয়েছে আমাদের জীবন নিয়ে। আমরা যারা শিল্পপতি, প্রকৃত ব্যবসা করি, সব বোঝা আমাদের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা না করে বিগত সরকারের আমলে দায়িত্বশীলদের পকেট ভারী করা হয়েছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চেয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। বুধবার উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরোদমে চলবে সব পোশাক কারখানা।
কারখানায় নারী শ্রমিকের কম নিয়োগের বিষয়টিও সত্য নয় বলে দাবি করেন তিনি। বিজিএমইএ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও সমন্বয় না থাকার কারণে তাদের সদস্যরা এখনও সক্রিয় নয়। তাই বহিরাগতরা এই সুযোগ নিয়ে কারখানাগুলোতে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। কালকে সকাল থেকে আমরা হয়তো ফ্যাক্টরি চালাতে পারবো, তারপরও আমরা তাদের সাথে আরো ছোট বৈঠক করার চেষ্টা করছি, পলিটিক্যাল লিডারদের সাথে আমরা বৈঠক করার চেষ্টা করছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত পলিটিক্যাল লিডারদেরকে আমরা এই আবেদন জানাবো যে ইন্ডাস্ট্রিটা বাঁচলে দেশ বাঁচবে, ইকোনমিটা বাঁচলে দেশ বাঁচবে, আপনারা আমাদেরকে বাঁচতে দিন, আপনারাও বাঁচবেন। এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা আজ থেকে খুলেছে। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। পুরোদমে চলে উৎপাদন কার্যক্রম। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে কয়েকদিন ধরে 10 দফা দাবিতে আন্দোলন করছিলেন কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। দর্শক, এবার আমরা আলোচনায় যেতে চাই। আমাদের আজকের বিষয় আর্থিক সংস্কারের চ্যালেঞ্জ, অর্থাৎ আর্থিক খাতে বিভিন্ন ধরনের যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলো করতে গিয়ে কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমরা একটি প্রতিবেদনও দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে এবং এই যে ইসলামী ব্যাংকের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখান থেকে খুব বেশি সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এর বাইরে নতুন করে পোশাক খাতে একটি অস্থিরতা তৈরি হয়েছে, সেগুলো নিয়েও আসলে সরকার চেষ্টা করছে। সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এফপিসিসি এর সাবেক সভাপতি উদ্যোক্তা মীর নাসির হোসাইন। জনাব নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনার কাছ থেকে প্রথমেই যেটি জানতে চাইব যে সরকারের আর্থিক খাতের সংস্কার আসলে খুবই জরুরি হয়ে পড়েছিল নতুন সরকারের কাছে। গত সরকার আসলে যেটি করেছিল, আর্থিক খাতকে একটি অনিয়ম এবং দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল। সেখান থেকে বের হওয়ার জন্য প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। সেখান থেকে যারা বিভিন্ন সময়ে নামে বেনামে ঋণ নিয়ে সেগুলো ফেরত দেয়নি, সেই ঋণগুলো আদায়ের একটি প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেটি আসলে খুব বেশি সহজ নয়, সেটা আমরা বুঝতে পারছি। এবং বিভিন্ন ব্যাংক থেকে আসলে এখন পর্যন্ত যে ধরনের সহযোগিতা করা দরকার, বাংলাদেশ ব্যাংকেও কিন্তু অনেক কর্মকর্তারা রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা এই ঋণ জালিয়াতির সাথে সহায়তা করেছিল। পুরো বিষয়টা আসলে সরকারের জন্য এবং দুদক তদন্ত করছে তাদের জন্য কতটা কঠিন, এবং সেখানে আসলে সরকার কি করতে পারে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। সমস্যাটা ব্যাপক, কারণ দীর্ঘ 15 বছর 16 বছর ধরে একটা অনিয়ম সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই সরকারের বয়স আজকে 1 মাস, মানে যদি আমি সরকার পতনের থেকে ধরি আজকে 1 মাস, এবং সরকারের মেয়াদ কিন্তু 1 মাসেরও কম। তো এই এত অল্প সময়ে এত যে অব্যবস্থাপনা রয়েছে, বিভিন্ন জায়গায় দুর্নীতির যে মানে বিভিন্ন সৃষ্টি হয়েছে, সেগুলি কিন্তু এত সহজে সলভ করা সম্ভব না। তবে আশাব্যঞ্জক দিকটা হচ্ছিল সরকার কিন্তু তড়িৎ ব্যবস্থা করছেন। যেমন কালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব 3টে টাস্ক ফোর্সের কথা বলেছেন। তো 3টে টাস্ক ফোর্সের মধ্যে যেটা 3 নম্বর উল্লেখ করেছেন, সেটা হচ্ছিল যারা ঋণ নিয়ে পালিয়ে গেছে বা সাইফুনিং করেছে, বিদেশে পাঠিয়েছে, সেটা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা এবং তাদের সম্পদগুলিকে সরকারের আওতায় এনে সেটাকে বিক্রি করে যারা ডিপোজিটর রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করে। এটা ভালো উদ্যোগ। আর আপনার যে রিপোর্টটা বলছেন তাতে বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের থেকে দুদক সহায়তা পাচ্ছে না, এটা বোধহয় আগের ঘটনা, মানে এই সরকারের আগের শেষের দিকে হয়তো। এখন আমরা আশা করি যে ট্রান্সপারেন্সি আসছে এবং আসবে, এই তথ্যগুলি সঠিক সময় পাবে। এবং গভর্নর সাহেব আপনার দেখলাম বলছেন যে এই ব্যাংকের ব্যাপারটা বাংলাদেশ ব্যাংক ডিল করবে, এটা দুদকের ব্যাপার না। তো এই যে দৃঢ় একটা অবস্থান বাংলাদেশ ব্যাংকের, সেটা আমরা সাধুবাদ জানাই এবং আশা করি যে সামনের দিনগুলিতে
এই যে অবস্থাগুলি রয়েছে সেগুলি দূর হওয়া শুরু হবে। আর যে সমস্ত ব্যাংকের পর্ষদের কথা আপনি বলেছেন, এই ব্যাংকগুলির মালিকানা বিভিন্নভাবে জোরপূর্বক নেওয়া হয়েছিল গোষ্ঠীকে মানে দেওয়ার জন্য। তো এটা একটা সম্পূর্ণ দুর্বৃত্তায়ন ছিল। সেই জায়গা থেকে যারা আগের কিছু কিছু শেয়ার হোল্ডার ছিল এবং নতুন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ করে পর্ষদ পুনর্গঠিত হয়েছে। আমরা আশা করি যে এই বোর্ড কাজ শুরু করলে পুরো জিনিসটা একটা অডিট হতে হবে প্রত্যেকটা ব্যাংকে, যে বেশ বিশেষ করে এই ব্যাংকগুলি, এবং সেখানে অ্যাসেট লায়াবিলিটি পজিশনটা ডিটারমিন করতে হবে, রিস্ক অ্যাসেট কত করেছে, অ্যাসেটটা রিকভার এগুলি করে ব্যবস্থা নিতে হবে। আর একটা সুন্দর জিনিস আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যেটা কাল গভর্নর বলেছেন যে টাকা ছাপিয়ে কাউকে আর সমর্থন করা হবে না, বরং মানে ইন্টার ব্যাংক ট্রানজেকশন ইনস্ট্রুমেন্ট দিয়ে সাপোর্ট দিয়ে যেটা মানি ফ্লোটা বাড়বে না, যেটা ইনফ্লেশনের উপরে ইনফ্লেশনকে উস্কে দেয়, সেটা হবে না। কিন্তু এই ব্যাংকগুলিতে উন্নত হবে এবং তারা ক্রমান্বয়ে যে ডিপোজিটার রয়েছে তাদের কিছু কিছু করে দিতে পারবে এবং তাদের মানে স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো চালিয়ে দিতে পারে। এই উদ্যোগটা আমি মনে করি অত্যন্ত প্র্যাগমেটিক, সময় উপযোগী, এবং আমাদের সলিউশন বের করতে হবে যে নতুন করে ক্যাশ মানে মানি সাপ্লাই যেন ইকোনমিতে না বাড়ে। মানি সাপ্লাই যখন ইকোনমিতে বাড়বে তখন কিন্তু আমরা দ্রব্যমূল্যের যে একটা বিরাট অশনীয় অবস্থার মধ্যে আমরা রয়েছি সেটা কিন্তু আরো উস্কে দেবে। সেই জায়গাটা দেখতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগগুলি নিয়েছে এইটা আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশাবাদী যে এখান থেকে একটা উত্তরণ হবে বলে আমরা। যে আপনার কাছে কি মনে হয় যে এই টাকাগুলো আসলে ব্যাংক থেকে চলে গেছে, যারা ঋণ খেলাপি হয়েছে, অনেক টাকা বিদেশে পাচারও হয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনা সহজ হবে বা ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে কিনা? যে টাকাটা দেশের বাইরে চলে গেছে সেটা ফিরিয়ে আনা খুব সহজ কাজ। কারণ হচ্ছে এটা ইন্টার গভর্নমেন্টের উপর নির্ভর করবে। যে দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখলাম 4টা দেশকে চিহ্নিত করেছে, একটা হচ্ছে ইউকে, ইউএসএ, সিঙ্গাপুর আর দুবাই। তো এখন এইটা বায়োলেটারাল সম্পর্ক, বিশেষ করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এখানে একটা মানে সমঝোতায় আসতে হবে এবং সেখান থেকে তথ্যপত্র নিয়ে ব্যবস্থা করতে হবে। এটা সময় সাপেক্ষ এবং দুরূহ কাজ। তবে এর মাধ্যমে যদি একটা অংশ ধরেন 50% অংশ যদি আসে, তাও তো সেই টাকাটা ফেরত চলে আসবে এবং এই টাকা কিন্তু অনেক বেশি, মানে 1 লক্ষ কোটি টাকার উপরে। তো সেই জায়গাটা থেকে যদি একটা পোর্শন ফেরত আনা যায়, সময় তো রাখতে হবে, তাহলে তো এটা আমাদের উপকারে আসবে এবং যেটা হবে একটা কঠিন মেসেজ, মানে দৃঢ় মেসেজ যাবে ভবিষ্যতের জন্য কেউ এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত না হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী এবং যারা রেগুলেটর। আজকে কিন্তু এই জিনিসটা হয়েছে শুধু ব্যবসায়ীদের জন্য না, রেগুলেটরের দায়িত্বহীনতা এবং তারা যে তাদের কর্তব্য পালন করেননি, এইটা একটা নেক্সাস হিসাবে কাজ করেছে এবং যার জন্য কিন্তু যারা নিয়ে গেছেন তারা সহজে নিতে পেরেছেন। তাহলে রেগুলেটর যদি সক্রিয় থাকতো, আইনটা যাতে প্রতিপালিত হতো, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। এখনো বাংলাদেশ ব্যাংকে অনেক কর্মকর্তা রয়েছে, মানে এখনো রয়েছেন যারা গত সরকারের আমলে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে যুক্ত ছিলেন এবং গভর্নর, সর্বশেষ যে গভর্নর ছিলেন তার বিরুদ্ধে তো আসলে বড় ধরনের ব্যাপক অনিয়ম দুর্নীতির তথ্য আছে এবং এই যে ইসলামী ব্যাংকের কে একটি ভুয়া ডলার বিক্রির করে তার কাছ থেকে টাকা নেওয়া, মানে নানান ধরনের আসলে জালিয়াতির সাথে তিনি জড়িত এবং তার যে সিন্ডিকেটের যে লোকজন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকে রয়েছে, বিভিন্ন ব্যাংকে কিন্তু এখনো রয়েছেন, তাদেরকে পরিবর্তন না করে তাদেরকে রেখে কি আসলে সংস্কারটা পুরোপুরি করা সম্ভব? এটা যেটা করতে হবে আসলে হচ্ছে যে এত বেশি লোকের সাথে সম্পৃক্ত ছিল বিভিন্ন, আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায়, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে, আর্থিক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন পর্যায়ে, রেগুলেটরি যেগুলি ডিপার্টমেন্ট সেখানে বিভিন্ন পর্যায়ে এই ধরনের একটা নেক্সাস তৈরি হয়েছে, তারা এখন আছে। তো সরকার কিন্তু তড়িৎ ব্যবস্থা চেষ্টা করছে যে রিপ্লেসমেন্ট করার জন্য লোক পাল্টে নতুন লোক এনে, কিন্তু কাজটা একটু সময় সাপেক্ষ। কারণ এত রাইট পিপুলকে খুঁজে বের করতে হবে। যেমন দেখেন যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সার্চ করার জন্য একটা কমিটি করা হয়েছে,
তারা কিন্তু এখন পর্যন্ত সঠিক লোক আজ অব্দি পারেনি খুঁজে বাজার। বিভিন্ন লোকের আমি যতটুকু শুনেছি কাউকে অ্যাপ্রোচ করেছে, তিনি রাজি হন নেই। তো এই যে কাজটা কিন্তু সহজ না। এই লোক অ্যাপ্রোপ্রিয়েট পিপুলকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু সময় লাগবে। আমাদের মনে হয় একটু ধৈর্য ধরতে হবে এবং সামগ্রিক ব্যবস্থা যখন উন্নয়ন হবে তখন এইগুলো অ্যাড্রেস হয়ে যাবে আমার ধারণা। জি, আরেকটি বিষয় হচ্ছে যে নতুন করে আমরা অস্থিরতা দেখছি পোশাক কারখানাগুলোতে। পোশাক খাত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক ধরনের কথা আমরা আসলে শুনতে পাচ্ছি, বিশেষ করে বিভিন্ন ধরনের কনস্পিরেসির কথাও শুনতে পাচ্ছি। পার্শ্ববর্তী দেশের পোশাক খাতকে তাদের পোশাক খাতকে আসলে আমাদের অর্ডারগুলো নিয়ে যাওয়ার কারণে এগুলো আসলে এখন পর্যন্ত আমরা কোনো প্রমাণ হয়তো পাইনি, কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি যে বহিরাগত, এবং ব্যবসায়ীরাও কিন্তু বলছেন যে গতকাল বিজিএমএ বলেছেন যে এখানে বহিরাগতদের একটি তৎপরতা দেখছেন। এই বহিরাগত আসলে কারা হতে পারে এবং এই অস্থিরতা আমাদের পোশাক খাত এবং রপ্তানি খাতকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, এবং আপনার কাছে কি মনে হয় এটিকে আসলে খুব তাড়াতাড়ি একটি সমাধানের দিকে আসবে কিনা, স্বস্তির জায়গায় আসবে কিনা? আসলে যে জিনিসটা পোশাক খাতের কথা বলেছে, এখানে পোশাক খাত না, শুধু পোশাক খাত না, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু সাথে সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রানসেট হয়েছে, তাদের ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। এইটা আমরা যেটা দেখছি, আমরা প্রধান উপদেষ্টা আমাদের সাথে পরশুদিন দেখা করেছিল একটা এজেন্ডা নিয়ে, সেখানে বিজিএমএ ছিলেন, আমরাও ছিলাম, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করা। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্যাটা হচ্ছে যারা সংশ্লিষ্ট ফ্যাক্টরি শ্রমিক তাদের মধ্যে কিছু আছে, কিন্তু বিরাট একটা সংখ্যক লোক হচ্ছে বাইরে থেকে উস্কানি দিচ্ছে, বাইরে থেকে আসছে বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়া। এবং এটার পেছনে আমরা যেটুকু জানতে পেরেছি এবং কিছু বুঝতে পেরেছি যে বাইরের একটা ইন্ধন রয়েছে। কারণ এই সমস্ত অরাজকতা সৃষ্টি করবে কারা? যারা বেনিফিশিয়ারি কি শ্রমিকরাই তাদের অল্প এই বেনিফিশিয়ারির জন্য করবে? সবসময় করবে না। এখানে একটা বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে। যদি আজকে আমাদের দেশের গার্মেন্টসটা যেটা মেইন স্ট্রিম অফ ফরেন রেভিনিউ বা ফরেন ইনকাম, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সামগ্রিক অর্থনীতি এবং সামাজিক শৃঙ্খলার উপরে চাপ সৃষ্টি। আমরা দেখেছি অতীতে শ্রীলঙ্কায় যখন তামিল নিয়ে যে সিভিল ওয়ার, তখন কিন্তু শ্রীলঙ্কা অন্তত ভালো অবস্থায় ছিল, বিশেষ করে গার্মেন্টস রপ্তানিতে। সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সুযোগটা আমরা কাজে লাগিয়েছে। আজকে যদি আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে আমার পার্শ্ববর্তী দেশ যারা নিয়ারেস্ট তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। তো আমরা মনে করি যে একটা ভেস্টেড ইন্টারেস্ট এখানে কাজ করছে। এই জিনিসটা আমরা সরকারের গোচরে নিয়েছি, সরকার এটা উপলব্ধি করছে এবং এটা ডিপেন্ড করছিল সরকারের বিভিন্ন সংস্থা যেগুলি রয়েছে সেগুলিতে আইডেন্টিফাই করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছিল আমরা সরকারকে যে জিনিসটা করেছি যে প্রাথমিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব হলো পুলিশের, এবং অক্সিলারি ফোর্স হিসাবে আর্মি এবং বিজিবি বাড়ে করবে। কিন্তু যেটা হচ্ছে যে পুলিশ এখনো কিন্তু সেভাবে সুগঠিত হয়, তারা যতক্ষণ পর্যন্ত সুগঠিত না হলে ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের মোকাবেলা করতে কঠিন হবে। তবে সরকার আন্তরিক, এবং যার জন্য আমাদের সাথে আলোচনা করে তারা কিন্তু টাস্ক ফোর্স পরশুদিন রাতের থেকে শুরু হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিজিএম কালকে ডিটেইল করেছে, আজকে অনেক আশা করা যায় যে আস্তে আস্তে এগুলো খুলে যাবে। আপনারা তো কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন ব্যবসায়ীদের পক্ষ থেকে। আপনাদের ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনা তো একটি বিষয়, এর বাইরে বৈদেশিক বিনিয়োগ যাতে সামনে আসে। আমরা জানি যে বিভিন্ন দেশ এখন পর্যন্ত আসলে বাংলাদেশে আসার ক্ষেত্রে খুব বেশি যে আগ্রহ প্রকাশ করছে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গাতে নতুন করে বিনিয়োগ আনা এবং বৈদেশিক যে ঋণগুলো আমাদের পাওয়ার কথা ছিল, এবং অর্থ উপদেষ্টা গত কয়েকদিন আগে বলেছেন যে IMF থেকে $3 বিলিয়ন ঋণ তারা আশা করছেন। সবকিছু মিলিয়ে এই তৎপরতা শুরু হচ্ছে কিনা, বা এই জায়গাটাতে আপনারা কোনো পরামর্শ দিয়েছেন কিনা? আমরা যেটা বলেছি যে আমাদের সংকটটা কি, আর্থিক সংকট, আসলে ভাবমূর্তির সংকট। কারণ হচ্ছিল যে যারা বিদেশি বায়ার তারা পরিস্থিতি মূল্যায়ন করছেন, পর্যালোচনা করছেন,
তারা কোনো ক্ষেত্রে মনে করছেন যে এই সমস্যা দীর্ঘায়িত হতে পারে, বা তাদের অর্ডারটা যেটা সেটা সময় মতো আমাদের এখান থেকে দিতে পারবো কিনা। কারণ হচ্ছিল তারা তো কমিটেড, তারা যাদেরকে সাপ্লাই দেয় এর সাপ্লাই চেনের মধ্যে, তো সেই জন্য তারা কিছুটা শঙ্কিত। তাদের অনেক লোক হয়তো দেশে আসতে পারছে না, আর অন্যগুলো হলো ফ্যামিলি নিয়ে যারা থাকে তারা একটু শঙ্কিত যে তারা কি পরিস্থিতিতে আসবে। তো এই জিনিসটা কিন্তু আমরা সরকার প্রচলিত করেছি, আমরা প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি, এবং আরেকটা জিনিস আমরা অনুরোধ করেছি যে ওনার যে সুনাম সারা পৃথিবীতে, এবং ওনার পরে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষের বিশেষ করে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের যে আস্থা, তার একটা প্রমাণ আমরা কালকে পেয়েছি যে ইউএইতে যারা আন্দোলন করেছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, ওনার একটা ইনিশিয়েটিভ, ওনার চিঠি এবং ফোন করে ওই ক্ষেত্রে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই সুযোগটা জি জনাব নাসির, আপনাকে আমরা সবটা সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন ছিলেন, কিন্তু তার সংযোগটি আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে বিরতিতে। বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নিব লেনদেনের সবশেষ খবরাখবর। এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণ আসলে গত কয়েকদিনের চেয়ে কম। 462 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 61টির, কমেছে 261টি, এবং অপরিবর্তিত আছে 53টি কোম্পানির শেয়ারের দর। আর যদি আমি সূচকের কথা বলি, গত কয়েকদিন ধরে কিন্তু সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখেছি পুরো সপ্তাহ জুড়ে। আজকে সপ্তাহের শেষ দিনে এসে কিন্তু সেটি কিছুটা কারেকশন হয়েছে দেখতে পাচ্ছি। DSEX ইন্ডেক্স কিন্তু 31 পয়েন্ট কমেছে, 31.24 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5707 পয়েন্টে, এবং ডিএসই সরিয়া ইন্ডেক্সও কিন্তু কিছুটা কমেছে 3.6 পয়েন্ট, অবস্থান করছে 1224 পয়েন্টে, এবং DS30 যদি আমরা দেখি সেটি কিন্তু 9 পয়েন্টের চেয়ে মতো কমেছে, অবস্থান করছে 2103 পয়েন্টে। পুঁজিবাজার নিয়ে আসলে যদি একটু বলতে চাই যে গত নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু পুঁজিবাজারে এক ধরনের একটি স্থিতিশীলতা কিছুটা ফিরেছে বলে আমরা বলা যেতে পারে, কারণ গত 1-2 বছরের আসলে চরম অস্থিরতা এবং পতন থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। কোনো দিন বাড়ছে, কোনো দিন কমছে, এবং লেনদেনও কিন্তু একটি স্টেবল জায়গাতে আসছে। তবে সেটি এখন পর্যন্ত কিন্তু যে ধরনের আস্থার জায়গা এবং টেকসই পুঁজিবাজার বলতে আমরা যেটি বুঝি সেই জায়গাতে কিন্তু এখনও অনেক দেরি, এবং সেই জায়গায় নিশ্চয়ই নতুন যারা দায়িত্ব নিচ্ছেন তারা কাজ করবেন। আমরা জানছিলাম পুঁজিবাজারের খবর। এবারে আমরা একটু জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই জানবো মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার যেটি নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা, এবং ডলারের যে সংকট গত 2 বছর ধরে অন্তত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেটির দাম বেড়ে 80-85 টাকা থেকে এই মুহূর্তে গত 2 বছরে কিন্তু সেটি এখন 120 টাকায় গিয়ে ঠেকেছে। সোনালী ব্যাংক আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার তারা কিনছে 119 টাকায়, বিক্রি করছে 120 টাকায়। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 146 টাকা, বিক্রি 152। চীনা ইউয়ান তারা কিনছে 13 টাকায় এবং বিক্রি করছে 17 টাকায়। সৌদি রিয়াল 30 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 31.40। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দরদাম তার আগে আমরা একটু যেতে চাই যে বিজিএম এর সভাপতি এই মুহূর্তে কথা বলছেন। বর্তমান যে পরিস্থিতি আমাদের পোশাক খাতে, সে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি।
এই ব্যাংকগুলোকে আমরা আজকে বাংলাদেশ ব্যাংকে এসেছিলামই এটা ক্ল্যারিফাই করার জন্য, কারণ অনেক ব্যাংক আমাদের অনেক মেম্বারদেরকে বলছে যে তারা দিতে পারবে না, এখানে তাদের এই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা ক্লিয়ার না। বাট আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবং ওনারা বলেছেন যে কোনো ব্যাংক যদি টাকা দিতে না পারে বা কোনো একটা কথা হচ্ছে যে যেই পার্টির যেই ক্লায়েন্টের তার হয়তো ক্লাসিফাইড আছে বা যার লিমিট নাই, সেক্ষেত্রে হয়তো ব্যাংক তাকে এমনিতেও দিতে পারবে না। বাট বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন যেটা যে স্যালারি লোন, 1 মাসের স্যালারি লোনটা স্পেসিফিক্যালি বলা হয়েছে এইটা কোনো ব্যাংক না দিতে পারার কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা আবারও কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত ব্যাংক দিতে পারবে না তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন। কিন্তু তারা যদি বাংলাদেশ ব্যাংকের কাছে সাপোর্টটা না চায় তাহলে সেক্ষেত্রে তারা তাদের মেম্বারদেরকে মিসগাইড করা ছাড়া আর কিছুই করছে। তার মানে কোনো সদস্য যদি ডিফল্ট লোন থাকেও তারপরেও এই স্যালারি লোনটা বাধ্যতামূলক দিতে হবে? নো, আপনি আবার একটা ভুল প্রশ্ন করলেন। আমি একটু আগেই পরিষ্কার করে বলেছি তারা যদি কোনো ক্লাসিফিকেশন থাকে সেটার দায় দায়িত্ব ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংক কেউই নিবে না, যে ডিফল্টার তাকে এটা দিবে না। এটা স্পেসিফিক বলা হয়েছে, এটা হচ্ছে স্যালারি লোন। আমরা কেন চেয়েছি স্যালারি লোনটা? বিকজ আগস্ট মাসে 12টা দিন আমরা কাজ করতে পারি নাই, ফ্লাড থাকার কারণে অনেক ট্রাক যেতে পারে নাই, কাজেই যেখানে ডকুমেন্ট সাবমিট করা যায় নাই সেক্ষেত্রে ব্যাংকের স্যালারির যে মেকানিজম সেটা কার্যকর না। সেক্ষেত্রে আমরা বলেছি যে সমস্ত ফ্যাক্টরি পারবে না সেই সমস্ত ফ্যাক্টরিকে যাতে বাংলাদেশ ব্যাংক এই এডিশনাল সাপোর্টটা দেন এবং তারা আমাদেরকে সাপোর্ট করে ওই সার্কুলারটা ক্লিয়ারলি বলে দিয়েছে। এখানে আরেকটু ক্লিয়ার করি আমরা, এখানে যাদের লিমিট যাদের শেষ হয়েছে তারাও পারবে, বিকজ এটা টোটালি এক্সট্রা একটা অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক অ্যারেঞ্জ করেছে। সো লিমিটের মধ্যে না থাকলেও সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু যারা অলরেডি ক্লাসিফাইড হয়েছে এই টাইপের ব্যাংক, এই টাইপের ফ্যাক্টরিগুলি এই সুযোগের আওতায় আসবে না। রাকিব ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে না, আজকে কিন্তু গতকালকের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। কিছু কিছু ফ্যাক্টরি হয়তো একটু সাহসের অভাব ছিল, তারা হয়তো খোলে নাই, চালু হয়ে গেছে, ম্যাক্সিমাম চালু আছে। আজকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে। আমরা আশা করি শনিবার থেকে এরা আরো অনেক রেগুলার স্মুথ হবে। আজকে আনরেস্টের কোনো নিউজ আছে কিনা আপনাদের কাছে? কোনো কোম্পানি, কোন প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে জানানো হয়েছে? না, আছে কয়েকটা ফ্যাক্টরিতে হয়তো কাজ করে নেমে গেছে, কিন্তু তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে বলছে যে যদি কাজ না করো, রাস্তায় থাকার দরকার নেই, তোমার বাসায় চলে যাও। তো ওই হিসেবে হয়তো ওরা এলাকা ছেড়ে চলে গেছে, ও বাদ বাকি ম্যাক্সিমাম ফ্যাক্টরি কাজ চলতেছে। আপনারা দেখেছেন যে এটা আসলে বহিরাগতরাই করছে। আমরা গতকালকেও বলেছি আপনাদের সাথে, আমরা এটা তো আসলে ইন্টেলিজেন্সের কাজ। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি। এখানে একটা গ্যাপ ছিল যেটা যে আমাদের পুলিশ এখনো ট্রমাটাইজ এবং তাদের যে এফিশিয়েন্ট প্রোটেকশন যেটা আমাদেরকে বিগত দিনে আমাদেরকে সেভ করেছে সেটা এই মুহূর্তে মিসিং। একটা লিমিটেশন হচ্ছে যে পুলিশের শক্তি নাই বাট ক্ষমতা আছে, বাট আর্মির শক্তি আছে কিন্তু ক্ষমতা নাই। সো আর্মির ম্যাজিস্ট্রেট পাওয়ারটা নাই। সেটার জন্য আমরা কথা বলেছি। আজকেও প্রেসিডেন্ট মাননীয় হোম অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে অ্যারেস্টিং অথরিটি তাদেরকে দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা আজকে ক্ল্যারিফাই করেছি আজকে থেকে যারা বহিরাগত, এবং আমরা বলছি যে মেশিনে বসে কাজ করে না সেই শ্রমিক না, যে বহিরাগত যার আইডি কার্ড নাই তাকে যেন অ্যারেস্ট করা হয়। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে এতদিন পুলিশ আপনাদের এই ভাঙচুরে কোনো রকম সহযোগিতা করে না? সহযোগিতা তাদের সামর্থ্যের মধ্যে তারা করেছে। আপনারা একটা জিনিস বুঝতে হবে যে পুলিশের যে স্ট্রেংথ এটা এই মুহূর্তে আমরা সবাই বুঝতেছি সেটা নাই। তো ওইটা তাদের কিন্তু সময় দিতে হবে। এতটুকু সময় পর্যন্ত আমরা আর্মি আমাদের নিজস্ব স্ট্রেংথ নিয়েই প্রোটেক্ট করে যেতে হবে। আরেকটা বিষয় ছিল যে সরকার পুলিশ সবাই একটা দলটি সহকারে মোকাবেলা করার চেষ্টা করেছে, কিন্তু এখন আজকে সিদ্ধান্তে
আসতে বাধ্য হয়েছে যে তাদের উপরে চার্জ আজকে এই গত 7 দিনও পুলিশ কিন্তু কোনো চার্জ করে নাই, কোনো টিয়ার গ্যাস মানে নাই কিংবা কোনো মানে অন্যান্য জল কামান কিছু করে নাই, কিন্তু আজকে পুলিশের উপরে ক্লিয়ার অ্যাকশন গেছে, যেহেতু বোঝানোর মাধ্যমে হচ্ছে না, আজকে চার্জ করবে পুলিশ, আজকে পুলিশকে এই অথরিটিটা দিয়ে দেওয়া হয়েছে। ভাই একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা তো স্যালারি লোনের জন্য এসেছিলেন, সেই ক্ষেত্রে একটা সংখ্যা যেটা ছিল বিজনেস ইন্টারাপশন হয়েছে, স্যালারিটা ঠিক মতো হবে কিনা সেটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। না, স্যালারি তো অবশ্যই আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব রাইট অন টাইম স্যালারি দেওয়া, এবং এই টাকাটার জন্যই আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাহায্য চেয়েছিলাম। কিছু জটিলতা ছিল যেটা রাকিব অলরেডি বলেছে, আশা করি এই জটিলতা এখন কেটে যাবে এবং আমরা রাইট অন টাইম স্যালারি দিব ইনশাল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশ ব্যাংকে, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে কথা বলছিলেন বিজিএম এর সভাপতি রফিকুল ইসলাম এবং সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মুদ্রার বিনিময় হারের কথা আমরা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা স্বর্ণ এবং রূপার দরদাম জানাবো। আমরা স্বর্ণের দরদাম যদি দেখি, 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামের দাম পড়ছে 10,000 টাকার বেশি এবং ভরিতে সেটি 1,26,321 টাকা। আপনি যদি 21 ক্যারেট স্বর্ণ কিনতে চান তাও কিন্তু আপনাকে 1,20,000 টাকার বেশি গুনতে হবে ভরিতে, এবং 18 ক্যারেট সোনার দাম পড়ছে 1,03,355 টাকা, এবং সনাতন সোনা যেটি পুরাতন সেটি কিনতেও কিন্তু 85,000 টাকার বেশি গুনতে হবে। রূপার দরদাম জানাবো। দর্শক, রূপা আমরা দেখতে পাচ্ছি প্রতি ভরির দাম পড়ছে 22 ক্যারেট যেটি রূপা সেটির দাম 2,098 টাকা, 21 ক্যারেটের দাম 2,005 টাকা, 18 ক্যারেট রূপার দাম 1,714 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, সময় হলো আরেকটি বিরতির। বিজনেস আওয়ারে আরও সংবাদ নিয়ে ফিরবো একটু পর, সাথেই থাকুন। বিজনেস আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি, আমি হোসাইন শাহাদাত। এবারে জানাবো জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষের 2,500-এরও বেশি পুকুর, দিঘি এবং ঘের। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বানের জলে ডুবেছে ফসলের ক্ষেত, প্লাবিত হয়েছে 70,000 হেক্টর জমি, ক্ষতিগ্রস্ত রোপা আমন সবজি, তলিয়ে গেছে ধানের বীজতলা। ক্ষতি হয়েছে মাছ চাষিদেরও। মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 450 কোটি টাকা, তলিয়ে গেছে 2,500 পুকুর ও ঘেরের মাছ। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা মৎস্যজীবীদের। আমার থেকে অনেক বড় ব্যবসায়িক, আমার চাচার আমার চোখের দেখাতেই আমার থেকে অনেক বেশি মাছ বাইর হয়ে গেছে। হালিদুলিতে সব শেষ জমি লাগাইছি, জমি মাইর গেছে, তলাই গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রায় 400 কোটির উপরে হয়তো ক্ষতিটা আসবে। যে চাষি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এই সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের আবারও নতুনভাবে পোনা যাতে তারা স্টক করতে পারে এই বিষয়গুলো আমরা দেখভাল করব। স্থানীয় প্রশাসন জানায়, ধানের বীজ সংকট দেখা দিলে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা কুমিল্লা জেলায় এই সাম্প্রতিক বন্যা অতিবৃষ্টি বন্যাজনিত কারণে ফসলের ক্ষতি হয়েছে, তো অবশ্যই এর মধ্যে আমাদের মাঠে ছিল আউশ ধান, কর্তনের অপেক্ষা ছিল। আউশ ধানের আমাদের কিছু ক্ষতি হয়েছে। এখন পানি নেমে যাচ্ছে এবং আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা হয়তো সেটা কেটে উঠতে পারবো এবং পরবর্তীতে আমরা তাদেরকে পুনর্বাসন করার বিষয়ে যে আমরা কার্যক্রম সেটা হাতে নিব। কুমিল্লায় 14টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও 14 গ্রাম উপজেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সাম্প্রতিক বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর
জেলাগুলোতে। এবং এই মুহূর্তে আমরা একটু লক্ষ্মীপুর থেকে ঘুরে আসতে চাই, সেখানে আছেন সহকর্মী সাইদুল ইসলাম পাভেল। তার কাছ থেকে জানতে চাইব সেখানকার বন্যায় আসলে ক্ষয়ক্ষতি, বিশেষ করে কৃষি এবং মৎস্যের চাষের যে ক্ষতি হয়েছে সেই সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইব। সাইদুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু জানতে চাইব লক্ষ্মীপুরের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে পানি নেমে গেছে বলে আমরা জানতে পেরেছি, এখনো কি কোথাও কোথাও পানি আছে কিনা এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং মানুষজন আসলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এই মুহূর্তে জীবন জীবিকা তারা কিভাবে চেষ্টা করছেন একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহাদাত। আপনি জানেন যে লক্ষ্মীপুরে দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলা করছে লক্ষ্মীপুরের 18 লাখ মানুষ। আসলে এখানে যে ভয়াবহ রূপ ধারণ করেছে, পানি কিছুটা ধীরগতিতে নামছে, এই কারণে আসলে দুর্ভোগ অনেকটা বেড়েছে। আমরা এখন যে জায়গাটি রয়েছি, এই জায়গাটি লক্ষ্মীপুর পৌরসভার 10 নং ওয়ার্ড। এখানে কালুহাজি যে সড়ক, এই সড়কে এখনও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি রয়েছে। এখানকার মানুষজন আসলে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তো আমরা এইভাবে আসলে এই এলাকাটির মতোই নিম্নাঞ্চলে অনেকগুলো এখনও প্লাবিত অবস্থায় রয়েছে, বিশেষ করে চরসাই ইউনিয়ন, ভবানীগঞ্জ ইউনিয়ন, দিগুলি ইউনিয়ন এবং যে বাঙ্গাখা ইউনিয়ন রয়েছে, এসব ইউনিয়নের পানি এখনো মানে কমেনি। এই যে ধীর গতিতে যে পানি কমার কারণ হিসেবে স্থানীয় এলাকাবাসী, প্রশাসন সহ সচেতন মহল তা চিহ্নিত করেছেন যে আসলে যেই নদী খাল দখল দূষণ এবং যে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে এখানে আসলে পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগ্রস্ত হওয়ার কারণে পানির যে চলার পথ, এই চলার পথ বন্ধ করার কারণেই আসলে পানি নামছে না বলে এখানকার স্থানীয় যে সচেতন মহল এবং যারা প্রশাসন তারাও চিহ্নিত করেছেন। তা আমরা বেশ কয়েকটি এলাকাতে দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন সহ তারা এই যে উচ্ছেদ অভিযান এবং তারা যে পানির চলাচল যে পথ, সেই গতিপথটাকে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন। এতে কিছুটা পানি নামতে শুরু করেছে, কিন্তু যে পানির যেই পর্যাপ্ত যে পানি নামতে না পারার কারণে আসলে দুর্ভোগ বেড়েছে। তো এখানে শুধু মানুষজনে আসলে অনেকেই কষ্টের মধ্যে রয়েছেন। এখানে কৃষি খাত এবং মৎস্য খাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে 200 কোটি টাকারও উপরে মৎস্য খাতে হয়েছে। আমি কথা বলেছি এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, তার সঙ্গে তিনি বলেছেন যে 227 কোটি টাকার যে আমনের বীজতলা এবং যে আউশ ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তাদের কৃষক এবং যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের আসলে তাদের প্রণোদনা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আপনি জানেন যে লক্ষ্মীপুরে যে আজকেই আসলে ধর্ম উপদেষ্টা এসেছেন, তিনি যেটা জানিয়েছেন যে যারা বন্যায় যাদের ঘর বাড়ি ভেসে গেছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্তদের জন্য তাদেরকে ছোটোখাটো করে হলেও ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সরকার, এটি আমাদেরকে ধর্ম উপদেষ্টা আজকে গণমাধ্যমে বলেছেন। একটি পথসভা করেছেন তিনি এবং বন্যার্তদের মাঝে ত্রাণ উপহার দিয়েছেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ সামগ্রীটা আসলে যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ আসলে সাধারণ মানুষ পাচ্ছে না বলে তাদের একটা অভিযোগ রয়েছে। এদিকে বন্যার যে পানি কমার সঙ্গে সঙ্গে যে এখানে যে ওষুধের সংকট দেখা দিয়েছে, আমি কথা বলেছি সিভিল সার্জনের সঙ্গে। গত 24 ঘন্টায় যে সদর হাসপাতালে 160 জন রোগী ভর্তি হয়েছে। ডায়রিয়া আক্রান্ত, জ্বর সর্দি কাশি নিয়ে আসলে মানুষজন হাসপাতালে আসছেন, তারা ভর্তি হচ্ছেন। যে রোগবালাই অনেক বেড়ে গেছে বলে আমাদেরকে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। তো এখানকার যে ওষুধ সংকট রয়েছে চাহিদার তুলনায়, সেই ওষুধ সংকটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সিভিল সার্জন মহোদয় চিঠি দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাইদুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে বন্যার ক্ষয়ক্ষতি এবং সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাইদুল ইসলাম পাভেল। এবারে চলে যাচ্ছি বিশ্ব বাণিজ্যের খবরে। ধনী দেশগুলোর আবাসন খরচ নিয়ে অসন্তোষ পূর্ববর্তী যে কোনো সময়ের চেয়ে উচ্চতায় পৌঁছেছে। এসব দেশের মানুষ স্বাস্থ্য সেবা ও শিক্ষার মতো খাতের চেয়ে আবাসন নিয়ে বেশি উদ্বেগে আছে বলে এক জরিপে উঠে এসেছে। অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট
অন্তর্ভুক্ত দেশগুলোই এই জরিপ পরিচালনা করে। গ্যালাপ অ্যানালিটিক্স এর মধ্যে অংশগ্রহণকারীদের অর্ধেকই জানিয়েছেন সাশ্রয়ী মূল্যের আবাসনের সংকট নিয়ে অসন্তুষ্ট তারা। এই সংকটের জন্য আংশিকভাবে নতুন বাড়ি নির্মাণ কম হওয়াকে দায়ী করছেন গবেষকরা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।